ছাত্রজোট তারা মৈত্রী এটা চেষ্টা করছে, বিপ্লবী ছাত্র মৈত্রী এরা চেষ্টা করছে। এবং আপনি দেখেন চট্টগ্রামে শাটল ট্রেন নিয়ে আন্দোলন করছিল ছাত্র ফেডারেশন, সেখানে পুলিশ ছাত্রলীগের হামলা হয়েছে। বরিশালে এই যে আইসিটির শিক্ষার্থীরা আন্দোলন করছিল, ছাত্র ফেডারেশন সেখানে ছিল, পুলিশ তাদেরকে বেধড়ক মেরেছে, মেয়েদেরকে মেরেছে। আজকে যশোরে আমাদের ছাত্র সংগঠনের উপর হামলা হয়েছে। গতকালকে তোলারাম কলেজে ছাত্রলীগের ডেকে নিয়ে মানে আমাদের ছাত্র ফেডারেশন কর্মীদের পিটিয়েছে। রংপুরে কারমাইকেল কলেজে ছাত্র ফ্রন্ট এবং ছাত্র ফেডারেশন মিলে শিক্ষার্থীদের এই যে ফি নিয়ে একটা আন্দোলন করছিল, তাদের উপরে হামলা হয়েছে। এই যে ঢাকায় সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারমিডিয়েট পাশ করা ছাত্ররা যারা প্রথমবার পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছে, তারা দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ জেনে কিন্তু প্রথমবার পরীক্ষা দিয়েছিল। কাজেই তাদের একটা নৈতিক জায়গা তৈরি হয়ে যায় দ্বিতীয়বার পরীক্ষার ব্যাপারটা। হঠাৎ করে একটা আমলাতান্ত্রিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলো যে একবারে বেশি পরীক্ষা দেওয়া হবে না, এবং তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করছেন। গতকালকে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সাথে সাক্ষাৎ করে তাদের স্মারকলিপি দেওয়ার কথা, সেইটাকে ঘেরাও হিসেবে প্রচার করা হয়েছে। এবং তারপরে তারা ওই ঢাকা ইউনিভার্সিটিতে জড়ো হতে পারে নাই, তাদেরকে 17 জনকে গ্রেফতার করে ফেলা হলো, জামিনও দেওয়া হচ্ছে না, তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই পুরো পরিস্থিতিটা, এবং ওদের উপরেই কিন্তু ছাত্রলীগের একটা গ্রুপ একসময় মানে কিল ঘুষি দিয়ে হামলা, তার মানে আমি বলতে চাচ্ছি যে এই যে মানে ন্যূনতম গণতান্ত্রিক যে আন্দোলন, সেই আন্দোলনও কিন্তু আজকে সরকারি ছাত্র সংগঠন, এবং তার মানে দাঁড়াচ্ছে ছাত্র সংগঠনগুলো এখন ছাত্রলীগ, এক সেকেন্ড, এখন ছাত্রলীগ, এর আগে যখন ছাত্রদল ছাত্র শিবির ছিল, তারা কিন্তু এই ভূমিকাটাই পালন করে আসছে যে গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করা, ক্যাম্পাসে এই স্বৈরতান্ত্রিক ভিত্তিটার খুঁটি হিসেবে কাজ করে। আমার মনে হয় যে পঙ্কজা নিশ্চয়ই এই বিষয়ে আলোকপাত করবেন এবং জবাব দেবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি পঙ্কজা আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। পঙ্কজা, মূল ব্যাপারটা হচ্ছে যে ছাত্রলীগের যে কর্মকাণ্ডগুলি জনাব জোনায়েদ সাকি আমাদের সামনে তুলে ধরলেন, সেই বিষয়ে আপনি আসলে কি বলবেন? এর জোনায়েদ সাকি যে কথাগুলি বলেছেন তার একটিও কি আপনি অস্বীকার করতে পারেন যে এগুলো আসলে করা হচ্ছে না? এগুলো হচ্ছে করা হচ্ছে কি হচ্ছে না, ছাত্রলীগ অফিসিয়ালি করছে। পাশাপাশি আমার আরেকটি প্রশ্ন ছিল, আমি বলতে ভুলে যাওয়ার আগে আমি একটু বলি, যেটি আসলে আমাদের হেলাল ভাই বলেছিলেন যে আসলে জিয়াউর রহমানের মতো একজন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে নিয়ে যখন কটূক্তি করা হয়, সেটিও আসলে কতটা যুক্তিযুক্ত বা শালীন। আমি ধন্যবাদ আপনাকে। ক্ষমতার শীর্ষবিন্দু থেকে বলা, জেনারেল জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার ছিলেন, এটি ইতিহাসে যেমন একটি অংশ। আবার তিনি এটি 25 মার্চের ওই রাতেই সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে গিয়েছিলেন, এটিও ইতিহাসের অংশ। তিনি রাষ্ট্রপতি জোর করে মার্শাল ডিক্টেটর হয়ে বন্দুক দিয়ে সংবিধানকে ধ্বংস করে রাজাকার শাহজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, এটিও ইতিহাস। আমরা যখন বলি যে জেনারেল জিয়াউর রহমান যখন বেঁচে ছিলেন, তিনি কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বা এইগুলি কখনো কিন্তু তিনি বলেছেন কিনা, যখন এই কথা বলি, আমরা কি এই কথাও কখনো শুনেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে তাকে এরকম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন? তিনি আসলে সেনাবাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা ছিলেন, তো এবং তিনি অনেক বঙ্গবন্ধু বানিয়েছেন, বঙ্গবন্ধুর সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমরা অনেক ছবির মধ্যে দেখতে পাই তিনি বঙ্গবন্ধুকে নিয়ে আলাদা করে লিখেছেন, তিনি বাকশালে যোগ দিয়েছেন। তখন আপনারা এই সোয়াত জাহাজ এইসব গল্প কি কখনো শুনেছেন? আমরা শুনতাম না। যদি মানে এই গল্পগুলি, মানে উনি তো জিয়াউর রহমান তো মারা গিয়েছেন 1981 সালে, এই গল্পগুলি নতুন করে কেন? যখন ক্যান্সার হয়ে যায় হিস্ট্রি জানতে হয়। আপনার যখন উনি সোয়াত জাহাজে যখন শাহজিজকে প্রধানমন্ত্রী বানালেন, আব্দুল আজমকে বাংলা মান্নানকে মন্ত্রী বানালেন, তখন অরিজিনে জায়গায় মানুষ রোগ যখন ডাক্তার যখন রোগ যাচাই করে, তখন কিন্তু হিস্ট্রিতে যায়। তখন হিস্ট্রিতে যায় এই যেখানেই উনি শুরু করেছেন সোয়াত জাহাজ থেকে। উনি সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে গিয়েছিলেন। উনি আমি একটা ছোট প্রশ্ন করি, আপনি কি মনে করেন যে জেনারেল জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন, যার নামে একটি জেড ফোর্স হয়েছিল, যাকে বীরত্তম দেওয়া হয়েছিল, তাকে আসলে এগুলি দেওয়াটা ভুল ছিল, তিনি এর কোনোটা প্রাপ্য ছিলেন না? আমি বলতে চাচ্ছি, উনি সেক্টর কমান্ডার ছিলেন, এটি ইতিহাসের অংশ। উনি কিন্তু সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে গেছেন, সেটাও ইতিহাসের অংশ। উনি শাহজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে জেনারেল জিয়াউর রহমানের এটার মূল্যায়ন কি হবে? এটার মূল্যায়ন কি হবে? শাহজিজকে আব্দুল আলিমকে এটার মূল্যায়ন কি হবে? তাহলে আপনি এটা বলেন। উনি যে পুনর্বাসন করলেন, গোলাম আজমকে পাকিস্তান থেকে ফিরে এসে জামাতকে রিহেবিলিটেট করলেন, এটার মূল্যায়ন গোলাম আজমকে প্রথম আমরা গ্রেফতার করি, আওয়ামী লীগ গ্রেফতার করে না, উনি যে আমরাই প্রথম গোলাম আজমকে বাংলাদেশে গ্রেফতার করি। আসলে সবাই মিলে কথা বলে মুশকিল, কিন্তু আপনি যখন একটা বিষয় নিয়ে আরেকটা বিষয়কে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু সবুর খানকে ক্ষমা করে দিয়েছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু ওআইসি সম্মেলনে গিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু ভুট্টোকে বাংলাদেশে আসতে দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু মানে সবটা ইতিহাসের অংশ। কাজে বঙ্গবন্ধু জাতির জনক, ফাদার অফ দ্য নেশন, বাংলা নামকে জাতির রাষ্ট্রের স্রষ্টা, তিনি বাংলাদেশের সদ্য স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় ওআইসি সম্মেলনে গিয়েছেন, ভুট্টোকে আমন্ত্রণ জানিয়ে, সবটা ইতিহাসের অংশ। কাজে আপনাকে জিয়াউর রহমানকে যখন আমি সেক্টর কমান্ডার বলবো, তাকে এটাও যেমন সত্য, আবার সোয়ার জাহাজ থেকে অস্ত্র খালাস করতে গিয়েছেন দ্যাট ভেরি ডে অফ আপনার 25th, এটাও সত্য। এবং শাহজিজকে, আলিমকে, মান্নানকে, রাজাকারদেরকে পুনর্বাসন করেছেন, মন্ত্রী বানিয়েছেন, এটাও সত্য। এবং তার বিধবা স্ত্রী নিজামী মুজাহিদের পতাকা তুলে দিয়েছেন, এটাও সত্য। কাজেই এটা ইতিহাসের অংশ, মানুষ সময় নির্ধারণ করবে। মানুষ তার মানে আপনারা এগুলি বলেই যাবেন এবং আশা করবেন যে, আমি তো অস্বীকার সুযোগ নেই, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আশা করবেন মানুষ এখান থেকে কোনটা সত্য মানুষ বেছে নেবে, কোনটা সত্য কোনটা ভালো মানুষ এখান থেকে বেছে নেবে। মানে এই বলা বলি থাকবেই। হেলাল ভাই, গাজীপুরে যদি বেগম জিয়াকে সম্মেলন করতে না দেওয়া হয় বা সভাপতিত্ব করার যে ছাত্রলীগের ঘোষণা দিয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয় আছে বা আপনারা কি করতে চাচ্ছেন? এটা একটা হাস্যকর ঘটনা, কারণ কি দেশে এখন একটা ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত, ছাত্রলীগের এই বক্তব্য একটা ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ। এটা তারা ঘোষণা দিয়েছে, এটা একটা হাস্যকর ব্যাপার। জিয়ার সূত্র সৈনিকরা এই সমস্ত ঘটনাকে পরোয়া করে না, আমরা আমাদের প্রোগ্রাম করবই এবং এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা লড়ছি, আমাদের লড়াই চলছে। কিন্তু আপনারা মাথায় ছিল, আপনারা কোথায়? আপনারা পুলিশ, আচ্ছা এই যে পঙ্কজ এভাবে বলে কিন্তু আপনি কথা বলতে আপনি ভীত বলে শুনেন, আজকে পঙ্কজ দ্বারা ভীত বিধায় মানুষের আপনার গণতান্ত্রিক অধিকারকে, মানুষের কথা বলার বাকস্বাধীনতাকে তা হরণ করতে চায়। আপনি এই টেবিলেও দেখছেন প্রতিদিন বলতেছেন, মির্জাফর সাহেব মিটিং করে প্রতিদিন বলতেছেন। না হেলাল ভাই, শুনেন, আপনারা 23 বছর ক্ষমতার বাইরে ছিলেন, তখন কিন্তু এটা মনে রাখবেন, 23 বছর ক্ষমতার বাইরে ছিলেন। আপনি এখন কি করছেন? আপনি এখন পুলিশ যদি আপনার কাছে না থাকে, আপনার তো বাড়ি থাকতে হবে না। দিল্লি কেন, মস্কো যায় পালাবেন, তাহলে আমেরিকায় যায় পালাবেন। আপনি বললাম তো, পুলিশ যদি আপনাদের সাথে না থাকে, আজকে পুলিশ রাষ্ট্রের অস্ত্র নিয়ে আপনি যে ভয় যে কথাগুলো বলছেন আমাদের আলোচনাকে ভিন্ন খাতে প্রভাবিত করছেন। আমি আপনি আপনি বলেন এইটা সোহাগ যখন ঘোষণা দেয়, একজন 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের বিরোধী দলের নেত্রী, তার প্রোগ্রাম করতে দিব না, এজন্য বাংলাদেশের সরকার, এই যে দখলদার বাহিনী যার ম্যান্ডেট নেই যে সরকারের, তাদের উস্কানিতেই কিন্তু এই বক্তব্য পরিষ্কার যে আপনারা যে কোনো মূল্যে এর পিছনে সরকারের ইন্ধন রয়েছে। সরকার ছাত্রলীগকে, ছাত্র শক্তিকে একটি দখলদার বাহিনী হিসেবে পরিণত করেছে। আপনি দেখেন গাজীপুর সমাবেশ বিএনপি করবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা আজকে সরকার কেন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না? যেহেতু একটা সন্ত্রাসীর মতো ছাত্রলীগ যে বলছে যে আমরা প্রোগ্রাম করতে দিব না, আমরাও যদি এরকম বলতাম যে আমরা শেখ হাসিনাকে নামতে দিব না, শোনেন একই কথা। 2001 থেকে 2006 পর্যন্ত গ্রেনেড দিয়ে আপনারা দাঁড়াইতে দেন না কোথাও। খালেদ ভাই শোনেন, এইভাবে কিন্তু আলোচনা হবে না। আপনি পঙ্কজ দা যদি কথা বলে ইন্টারাপ্ট করে, তাহলে পঙ্কজ এইভাবে কথা বলে ইন্টারাপ্ট করতে হবে না। আপনি আমাকে যে সময়টা দিবেন, আমি এখানে আসছি বাংলাদেশের প্রচলিত রাজনীতি সম্বন্ধে, যে দেখেন বাংলাদেশে এখন একটা দখলদার বাহিনী, এটা তো অস্বীকার করতে হবে না, ম্যান্ডেটবিহীন সরকার। সেই সরকারের কাছ থেকে আপনার ছাত্রলীগ আজকে যেই কাজটা করলো, যে বেগম জিয়ার সমাবেশকে পণ্ড করবে, এই উদ্যত্ত দেখানোর পরে সরকারের পক্ষ থেকে বা পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? এটাকে এটা মডেল মূল্য না, এটাকে একটা মডেল মূল্য। দেখেন আপনি চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আপনি একটি কথা থাকেন, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের কথা আপনি পরে আসেন, তাহলে আপনি কি আশা করছেন যে সরকার পদক্ষেপ নিয়ে ছাত্রলীগকে আটকে সরকার থেকে আশা করছেন? আমি আশা করি না, কিন্তু উচিত এটা। আমি আশা করি না, কারণ তিনি ছাত্রলীগকে দখলদার বাহিনীতে পরিণত, লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে। কিন্তু আপনি আশা করছেন যে সরকার এটি ছাত্রলীগকে করে নির্বিঘ্নে যাতে এটি সমাবেশটি হতে পারে তার ব্যবস্থা করে দেওয়ার। কারণ সরকারের কাছে আপনার অস্ত্র রয়েছে, সরকারের কাছে আর্মস রয়েছে, অ্যামিনিশন রয়েছে, গুলি, বোমা, বন্দুক, রাষ্ট্রের পয়সার সমস্ত শক্তিগুলো সরকারের কাছে। এখন সরকার যদি এগুলো ছাত্রলীগের কাছে দিয়ে দেয়, তাহলে তো আমরা নিরস্ত্র মানুষগুলো
এর বিরুদ্ধে আমাদেরকে জনমত গড়ে তুলতে হবে, এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। আমার মনে হয় পঙ্কজা আপনি যখন আবার বলবেন, আপনি একটু স্পেসিফিকলি বলবেন যে আমি একটু সাকিবের কাছ থেকে আবারও হয়ে আসি যে ন্যূনতম গণতান্ত্রিক যে চর্চাগুলি বিএনপি বা আওয়ামী লীগ বা এরকম কথা রাজনীতি না, ন্যূনতম গণতম চর্চাগুলি সাকিবের যে স্পেসিফিক উদাহরণগুলি দিয়েছেন সেগুলি করার ক্ষেত্রেও আওয়ামী লীগ কিন্তু আসলে বিশেষ অসহিষ্ণুতা দেখাচ্ছে বলে সাকিবের অভিযোগ করেছেন। আমরা সাকিবের কাছে এই পর্বে আসতে পারিনি, আমরা একটা বিরতি নিয়ে সাকিবের কাছে আবারও আসি যে আপনি আর কোন কোন ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সরকার সহনশীলতার ক্ষেত্রে সরকার একটু অসহনশীল আচরণ করছে। আমরা একটু ফিরে আসছি আপনার কাছে।